বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। জগদারাধ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। অবিন্দাস ইষ্ট ঋতুবাহী প্রতি প্রত্যেকের চরণে প্রণাম। আজকের পরিণামময়ী গ্রুপের অনলাইন সৎসঙ্গে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম এবং রানুদিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন চলার জন্য বিভিন্ন বাণী, উপদেশ, আদেশ নির্দেশ দিয়ে গেছেন। প্রায় 20,000 বাণী দিয়ে গেছেন তিনি আমাদের এই জীবনের চলার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে। এর মধ্যে কিছু কিছু বাণী আমরা সকলেই প্রায় মুখস্থ করে ফেলেছি, কিন্তু কেউ মানি, কেউ মানি না। এরকম একটি বাণী যে মানুষ আপন এরকম একটি বাণী আছে, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। এটা আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, সৎনাম পেয়েছি, এরকম মানে এই বিষয়ে জানি না, এরকম আমার জানা মতে এরকম সৎসঙ্গে নেই আর কি এই বাণীর সম্বন্ধে। কিন্তু এটা আমরা সকলে প্রত্যেকে মেনে উঠতে পারি না হয়তো। আবার যারা আমরা স্বস্তায়নী ব্রতধারী, তারা নিরামিষ খাই, সেক্ষেত্রেও কিছু বিষয় থেকেই যায় যে আমরা কতটুকু সাত্বিক আহার গ্রহণ করি। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 18তম খণ্ডে একটি বাণী বললেন একবার, যে যা খেলে তৃপ্তি আসে, তুষ্টি আসে আর শারীরিক স্বাচ্ছন্দ্য বোধ আসে, তাই স্বাস্থ্যের অনুকূল বলে জানতে হবে। তা এই প্রসঙ্গে একদিন ঠাকুর পার্লারে বসে আছেন, রেবতীদা তিনি এসে ঠাকুরের কাছে নিবেদন করলেন যে ঠাকুর, আমার শরীরটা ভালো যাচ্ছে না, নাম ধ্যানে মন ঠিক মতো বসছে না, কি করা যায় আর কি। বিষয়টা নিবেদন করার পরে অসুবিধা হচ্ছে। ঠাকুর সব শুনে তার উত্তরে ছোট্ট একটি কথা বললেন, খালি বললেন যে সাত্বিক খাবার খাস, সাত্বিক খাবার খাস। এই কথাটা বলে উনি থেমে গেলেন, ঠাকুর থেমে গেলেন। রেবতীদা মনে তো এই বিষয় নিয়ে বেশ মানে শুরু হয়ে গেল, যে হতবুদ্ধি হয়ে গেলেন যে আমি তো নিরামিষ খাই, সাত্বিক খাবারই খাই। আমি ঠাকুরও জানতেন যে রেবতীদা 10 বছর আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করেছেন, তারপরে তার বিবাহ হওয়ার পরে সংসার জীবনে সেখানেও সে তার সহধর্মী সহ নিরামিষ আহারই গ্রহণ করেন। তা এই বিষয়ে রেবতীদা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেল যে আসলে ঠাকুর কি বললো। সে আবার নিবেদন করলো ঠাকুরের কাছে যে ঠাকুর, আমি তো নিরামিষ আহারই খাই, আহার গ্রহণ করি। ঠাকুর শুনে মিষ্টি হেসে বললেন, খুব ভালো, খুব ভালো। বলে সে তার মতো উনি ওনার তামাক খেতে শুরু করলেন আর দিকে ঘুরে। কিন্তু রেবতীদার মনে তো এই বিষয় নিয়ে সংশয় যাচ্ছিল না, যে আসলে পরমপিতা উনি কোনো কথাই তো আর এমনি এমনি বলেন না বা কিছু, তাহলে কি সে সত্যি সাত্বিক আহার খান না? এই বিষয়ে পরবর্তীতে রেবতীদা বুঝতে পারেন যে শুধু নিরামিষ আহারই সাত্বিক আহার নয়, এটা তার কাছ থেকে বিষয়টাই হয়। তখন সে তার খাবারের পরিবর্তন করেন। যাই হোক, 1978 সালে অক্টোবর মাসে ইয়াতে আপনার উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের 90তম জন্ম মহোৎসব অনুষ্ঠিত হয় সাড়ম্বরে। সেখানে আমার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা রাজকীয় অতিথি হিসাবে নিমন্ত্রিত হন এবং তিনি সেখানে যান। তার সাথে অনেকেই যান, এর মধ্যে রেবতীদাও ছিলেন সফরসঙ্গী হিসাবে। রেবতীদা নিজেই লিখছিলেন যে একদিন দুপুরে মধ্যাহ্নে আহার গ্রহণের সময় তারা বসছেন, সকলে মিলে খাবার খাচ্ছেন। তা সেখানে উড়িষ্যার রাজকীয় অতিথি হিসাবে তারা বিভিন্ন ধরনের তরকারি, বিভিন্ন পদের চব্যচস্য আর কি, তেল মশলা ঘি দিয়ে রান্না করা খাবার দিয়েই বসে খাচ্ছেন। এবং যথারীতি তাদের মানে ধারণা যে দাদাও বর্দা, পরম পূজ্যপাদও বর্দা একই আহার
গ্রহণ করছেন, যেহেতু তিনিও অতিথি। তো এরকম সময় পূজনীয় রাঙামা এসে তাদেরকে কয়েকজনকে বললেন যে, তোদের বর্দার খাবার একটু তরকারি তোরা নিয়ে গ্রহণ কর। তার মধ্যে রেবতীদার পাতেও যখন তরকারি দিল, তখন দেখলো যে ওই তরকারির মধ্যে মানে মূলত ছিম, সজনা, বিভিন্ন সবজি দিয়ে স্যুপের মতো করে করা, তেল মশলার আধিক্যই নেই, কিছু ইয়ার কি বলে ছানা দেওয়া আছে মাত্র, কিন্তু খেতে খুব সুস্বাদু। আর মানে সাত্ত্বিক আহারের প্রকৃত নিদর্শন তখন দেখা গেল যে আসলে কেন বড়দা এত মানে 69-70 বছর বয়সেও তার শরীর এত সুন্দর বা আছেন, এই বিষয়টা এই ক্ষেত্রে তখন রেবতীদার বিষয়টা একটু পরিষ্কার হয়ে গেল যে আসলে সাত্ত্বিক আহারের আর নিরামিষের মধ্যে তফাৎটা কতদূর। আমরা যারা সৎসঙ্গী, ঠাকুরের আশ্রিত, সৎ নাম পেয়েছি, তারা আমি মনে করি যে আমরা নিঃসন্দেহে ভাগ্যবান। কারণ আমরা অনেক আগে থেকে মানে যখন থেকে যারা এই ঠাকুরকে নিয়ে, ঠাকুরের পথে চলছি, ঠাকুরকে নিয়ে চর্চা করছি বা বিভিন্ন বিষয় জানতে পারছি, যে আমরা জেনে গেছি যে আমাদের খাবার কি ধরনের হবে। আর আমরা সবাই জানি যে শরীর যদি আমাদের সুস্থ না থাকে, খাবার যদি আমরা সঠিকভাবে গ্রহণ না করতে পারি, তাহলে মানে অন্যান্য কাজগুলি সুস্থ ব্যক্তি মানে শারীরিক, মানসিক, এই মানসিক সুস্থতাও আমরা শারীরিক সুস্থতা না আসলে পাবো না। আর মানসিক সুস্থ না থাকলে আমাদের দৈনন্দিন কর্ম, ইষ্টকর্ম, যে কাজেই আমরা নিয়োজিত হই, সেটা আমরা সঠিকভাবে করে উঠতে পারবো না। এরকম এটা বর্তমান আমাদের ঠাকুর আজ থেকে প্রায় 50 থেকে 100 বছর আগে বিভিন্ন সময় তার বিভিন্ন আলোচনায়, বিভিন্ন বাণীতে আমাদের জীবন চলার সকল ক্ষেত্রে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন। আজকের পৃথিবীতে মানে বর্তমান অবস্থায় এসে বিজ্ঞানীরা এই বিষয়গুলিকে বিভিন্নভাবে, তারপরে পূর্ণাঙ্গভাবে বলবো না, আমার দৃষ্টিতে যে তারা একটা ধারণা দিয়ে যাচ্ছেন যে আমাদের মানুষের খাদ্যাভ্যাসের উপরে বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন বিষয় নিয়ে আসছে। আমি একটু প্রাসঙ্গিকভাবেই সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি যে বর্তমানে যে নৃবিজ্ঞানীরা, এরা মানুষের খাদ্যাভ্যাস এর উপর বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করে যাচ্ছে, আমেরিকা, চীন, জাপানে বিভিন্নভাবে। তা সেখানে তারা আমরা পৃথিবীতে যদি দেখি যে যত ধরনের প্রাণী আছে, সকল প্রাণীরই খাদ্যাভ্যাসে একটা রুটিনাইজ খাবার আছে। যেমন বাঘ, সিংহ, তাদের খাবার মাংস, তারা মাংসাশী প্রাণী। হরিণ তৃণভোজী প্রাণী, ঘাস লতা পাতা খেয়ে মানুষ হচ্ছে, তারা জীবনযাপন করছে। গরু খড়, শুকনো খড়, ঘাস খেয়েই তার বিশাল দেহ মেনটেন করে চলছে। আবার পাশাপাশি যদি আমরা হাতির কথা বলি, শুধু কলা গাছ খেয়েই তার কি বিশাল চেহারা নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু তাদেরকে দেখেন, আমরা যদি কোনো সময় বাঘ বা সিংহকে যদি খড় কেটে দেই বা ঘাস দেই, সে কিন্তু খাবে না কোনো সময়। একমাত্র মানুষ, যারা আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে দাবি করছি, আমাদেরই খাদ্যাভ্যাসে কোনো রুটিন মানে প্রেসক্রাইব কোনো খাবার নেই। কেন? আমরা এক এক দেশে এক এক রকম খাবার খাচ্ছি, এক এক স্থানে এক এক রকম খাবার খাচ্ছি, আমরা যা পাচ্ছি তাই খাচ্ছি আর কি। বিষয়টা এরকম। আমাদের খাদ্যের ব্যাপারে ঠাকুর স্পেসিফিকলি একদম বলে গেছেন যে আমরা কি খাবো, কিভাবে চলবো। কিন্তু আমরা এখন আজ অব্দি এখন পর্যন্ত আমরা কিন্তু এই বিষয়গুলোতে এক মানে সহমত পোষণ করি না সকল মানুষ, পৃথিবীর সকল মানুষ আর কি। আমরা বিভিন্নভাবেই খাদ্যাভ্যাসে অভ্যস্ত, কিন্তু বিজ্ঞানীরা কিন্তু এই 80-র দশকে এসে, 90-র দশকে এসে করতে পারছে, মানে প্রমাণ করতে পারছে যে মানুষ মূলত তৃণভোজী প্রাণী, তার মানে নিরামিষাশী আর কি। তা তৃণভোজী প্রাণী, এটা শুধু ইমোশনালি বলা বা এরকম না, যে যেহেতু বর্তমান যুগটাতে মানুষের সব জায়গায় আর কি যুক্তি তর্ক, মানে যুক্তি দিয়ে বা আপনার প্রমাণ সাপেক্ষে কথা না বললে এগুলো মানুষ করে না। তবে জ্ঞান, ভালো কথা, জ্ঞান ভক্তিকে পাকা করে, এটা আমরা জানি, করে দেয়। তা সেক্ষেত্রে বিজ্ঞানীরা দুটা বিষয়ের উপর তারা
করেছে, প্রমাণ স্বরূপ দিয়েছে যে মানুষ তৃণভোজী প্রাণী, যে আমাদের পূর্বপুরুষরা নিরামিষাশী ছিলেন। এটা একটা হচ্ছে মানুষের পরিপাকতন্ত্র, 2 হচ্ছে দাঁত। আমাদের আমরা যদি পর্যালোচনা করি যে আমাদের যারা মাংসাশী প্রাণী, বাঘ, সিংহ, এদের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করি, যে দেখা যায় যে তাদের পরিপাকতন্ত্র 3 থেকে 4 ফিট দৈর্ঘ্য। অপরদিকে তৃণভোজী প্রাণী হরিণ, তার পরিপাকতন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে 24 ফিট থেকে 28 ফিট। সেখানে আমাদের মানুষের পরিপাকতন্ত্র হচ্ছে গড়ে 30 ফিট। এটা একটা সাদৃশ্য তৃণভোজী প্রাণীদের সাথে পাওয়া যায়, যে আমাদের একটা। 2 হচ্ছে আমাদের দাঁতের যে আকার, দাঁতগুলো আমাদের আকারের সাথে যদি আমরা মিলে দেখি, একটু চিন্তা করি সকলেই, যে এটা তৃণভোজী প্রাণীদের সাথে গরু, ছাগল, হরিণ এদের সাথেই মিল যায়, কিন্তু বাঘ, সিংহদের দাঁত খোঁচা খোঁচা লম্বা, মানে মাংসাশী প্রাণীদের সাথে আমাদের দাঁতের মিল পাওয়া যায় না। তা এই দুটো মিল দিয়ে বিষয়ের দিকে দৃষ্টিপাত করে তারা ঐকমতে এসছেন যে আমাদের আসলে মূলত আমরা মানুষ তৃণভোজী বা নিরামিষাশী আর কি, নিরামিষাহারী মানুষের প্রধান খাদ্য হওয়া উচিত। বিজ্ঞানীরা আজকে এটা বলছে, কিন্তু তারা আমার ঠাকুর কিন্তু এই বিষয়টাকে আরো স্পেসিফিক করে দিয়েছেন তার বিভিন্ন বিষয়, যে শুধু নিরামিষ না, আমরা কি খেতে পারবো শরীরের জন্য যেটা সহনশীল। আমার এক একজনের জন্য এক একটা হতে পারে, কারো একটা খাবারে অ্যালার্জি থাকতে পারে, আরেকজনের সেটা শরীরের জন্য উপকারী হতে পারে। একদম স্পেসিফিক বলছে যে শরীরের জন্য যেটা সহনশীল সেটাই আমরা আহার গ্রহণ করব। আর মাছ, মাংস, খাসনে আর পেঁয়াজ, রসুন, মাদক ছাড়, এটা তো আমাদের সকলের কাছে অতি পরিচিত মুখস্থ বাণী। কিন্তু আমার ব্যক্তিগত এটা অভিমত যে ঠাকুরের বাণীগুলোর মধ্যে যেগুলো আর কি বলবো যে আদেশমূলক বা নির্দেশমূলক বাণী আমার দৃষ্টিতে, তার মধ্যে এটা প্রধানতম একটা, যে উনি কিন্তু স্পেসিফিক, ঠাকুর পরমপিতা স্পেসিফিক বলে গেছেন যে মাছ, মাংস, খাসনে আর পেঁয়াজ, রসুন, মাদক ছাড়, এটা একটা আদেশ বা নির্দেশমূলক বাণী হিসেবে আমাদের প্রতিটি সৎসঙ্গীর এই ক্ষেত্রে এটাকে মেনে চলা উচিত। আমরা যদি এখানে আর একটা বিষয় বলি, যে আমাদের মানুষের পুষ্টি নিয়ে, খাদ্য নিয়ে যে আলোচনা করেছেন, তার মধ্যে ডাক্তার টিকোলিন ক্যাম্পেন নামেন একজন বিজ্ঞানী আমেরিকান, উনি 70 দশকে সবচেয়ে বেশি এই মানুষের খাবার নিয়ে সবচেয়ে বেশি করেছেন আর কি, রিসার্চ করেছে। তা উনি এই সময় আমাদের দেখা গেছে যে আমাদের যে শরীরে অসংক্রামক ব্যাধি, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, তারপরে পাশাপাশি হচ্ছে যে ক্যান্সার, স্থূলতা, বিভিন্ন অসুখ, এই যে অসংক্রমিত যে রোগগুলো আছে, এগুলোর প্রকট বৃদ্ধি হওয়ার মূল কারণ, প্রধান কারণ হচ্ছে এই অ্যানিমেল প্রোটিন বা আমিষ খাবার। আমিষ খাদ্যের কারণে আমাদের শরীরে এটা হয়। তা এটা মূলত ভারতেই প্রথম বিজ্ঞানীরা একটা পরীক্ষা, গবেষণা চালায় ইঁদুরের উপরে। একদল ইঁদুরকে তারা অ্যানিমেল প্রোটিন প্রতিদিন 5% এর নিচে করে দিত, আর আরেক দল ইঁদুরকে সেই অ্যানিমেল প্রোটিন 20% এর অধিক মাত্রায়, 20 থেকে 20% অধিক মাত্রায় দিয়ে এসেছিল। এইরকম করে 20 থেকে 30 দিন পর দেওয়ার পরে তাদেরকে পরীক্ষা করে দেখা গেছে যে যাদেরকে অতিরিক্ত মাত্রায় অ্যানিমেল প্রোটিন দেওয়া হয়েছে, তাদের প্রত্যেকেরই লিভার ক্যান্সার জার্ম পাওয়া গেছে, শরীরে আক্রান্ত হয়েছে। আর যাদেরকে 5% এর নিচে দেওয়া হয়েছে, তাদের সবাই লিভার অবস্থা ভালো, সুস্থ আছে। তো এটা একবার না, একাধিকবার এই পরীক্ষা করে তারা যখন গেছে, তখন এক জায়গায় একমত হতে পেরেছে যে আমাদের খাদ্যাভ্যাসের কারণেই আমরা এই বিভিন্ন অসুখ বিসুখের, এই অসংক্রামিত রোগের মুখোমুখি হচ্ছি। সেক্ষেত্রে আমাদের আমি পরমপিতার একটা বাণী বলবো, যে বাদের তুই হোসনাবাদী, জীবনবাদী আসলে তুই, জীবনটাকে করতে কায়েম, চলচষে সব জীবন ভুঁই। এটা আমরা পাশাপাশি আবার আমরা যদি যারা সুস্থায়নীধারী, আমরা আমাদের প্রথম 5টি যদি পিলার বলি সুস্থানী, তার মধ্যে প্রথমটাই হচ্ছে শ্রী বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস, বিধিমাফিক চালাস তাকে। তা আমাদের শরীরকে যদি আমরা শ্রীমন্দিরের বিগ্রহ ভাবি,
তো মন্দিরে আমরা প্রতিদিন ধোয়া মোছা করি, পরিষ্কার করি, যত্ন করি। তাহলে আমাদের শরীরের ভিতরের যদি আমরা সঠিকভাবে নিয়মিত মানে সঠিক নিয়মে সঠিক খাবার আহার গ্রহণ না করি, তাহলে আমাদের স্বাভাবিকভাবেই শরীর সুস্থ থাকবে না। আর শরীরের যত্ন যদি আমরা সঠিকভাবে না নিই, তাহলে আমাদের পারিপার্শ্বিক স্বাভাবিক এই কাজগুলোতেও ব্যাঘাত ঘটবে। তা সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা আরেকটা বিষয় আমরা পরীক্ষা করতে যেতে পারি। ঠাকুরের খুব সহজভাবে একটা বিষয় পরীক্ষা বলেছিলেন যে যারা আমিষ খান আরকি, আমিষ খেয়ে যদি প্রস্রাব করেন ঘাসের উপরে, সেই ঘাস কিন্তু জ্বলে পুড়ে যায়। এটা আমরা সকলেই জানি। যে আবার যারা নিরামিষাশী তারা যদি সেই ঘাসের উপর প্রস্রাব করেন, দেখা যায় সেই ঘাসগুলো আরো উজ্জীবিত হয়ে ফুটে ওঠেন। তার মানে আমাদের শরীরে কি পরিমাণ বিষক্রিয়া ঘটে আসে যা এই ইয়ার উপরে, মানে আমিষ আহারের কারণে। পাশাপাশি আমরা যদি বলি যে আমাদের এই সেল ক্রোমোজোম যে আছে আমাদের মানব শরীরে, এর মধ্যে টেলোমার আছে একটু প্রামাণ্য, যেখান থেকে আমাদের আমিষ খাদ্যের ফলে এই ক্রোমোজোমের যে টেলোমার, এটা ক্ষয় হয়ে যায়। ক্ষয় হলে আমাদের জীবনী শক্তি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে আমাদের আস্তে আস্তে আমাদের জীবন মানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আবার যদি এটাও বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে যারা দীর্ঘদিন নিরামিষ আহার গ্রহণ করে, তাদের এই টেলোমারের বৃদ্ধি ঘটানো সম্ভব মাধ্যমে। তার মানে আমাদের আয়ুষ্কালও বাড়ানো সম্ভব। পৃথিবীতে আমরা বিজ্ঞানীরা দেখেছেন যে একটা ব্লু জোন হিসেবে ঘোষণা করেছে 5টা জায়গাকে পৃথিবীর। তা সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ওকিনাওয়া দ্বীপ জাপান, তারপর হচ্ছে ইকারিয়া দ্বীপ গ্রিস, সার্ডিনিয়া দ্বীপ ইটালি, নিকা পেনিনসুলা কোস্টারিকা, লোমা লিন্ডা ক্যালিফোর্নিয়া। এর মধ্যে প্রথম 3টা স্থানীয় হচ্ছে দ্বীপ, মানে যেহেতু আইল্যান্ড বিচ্ছিন্ন মূল ভূখণ্ড থেকে, এই কারণেই তারা স্বাভাবিকভাবেই আমাদের এই আধুনিক যুগের প্যাকেটজাত খাদ্য বা বিভিন্ন খাবার যেগুলো আছে, এগুলো তারা খেতে পান না। ফলে তারা প্রকৃতির থেকে যেটা খাবার সেইটা গ্রহণ করে, এবং এর ফলে তারা দীর্ঘায়ু মানে গড় আয়ু প্রায় 100 বছরের তারা জীবনযাপন করে সুস্থ সবল, জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থ সবলভাবে কাজ করে গিয়ে তারা চলে যেতে পারেন। আর বাকি দুটার মধ্যে নিকোয়া পেনিমুলা কোস্টারিকা, এটা প্রাকৃতিক কারণে তাদের খাবারের ওইভাবে সুযোগ নেই জন্য তারা খান। আর লোমা লিন্ডা এনারা ধর্মীয় অনুভূতি থেকে তারা নিরামিষাশী। আর আবার আরেকটা আমাদের পাশাপাশি যেটা পাকিস্তানের হুঞ্জা ভ্যালি নামে একটা জায়গা আছে, সেখানেও পাহাড়ি অঞ্চল এবং একদিকে সমুদ্র একদিকে পাহাড় হওয়ার কারণে, প্রকৃতির কারণে সেখানকার লোকজনও দীর্ঘায়ু হয়ে আছেন, যে তারাও কিন্তু মূলত প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন। সেক্ষেত্রে আমাদের এই বর্তমান যুগে বিজ্ঞানীরা এইসব বিষয়গুলোকে ব্যাখ্যা করে গেছেন। কিন্তু আমার ঠাকুর পরম প্রেমময়, তিনি আজ থেকে এখনকার যুগে যে বিজ্ঞানীরা যা রিসার্চ করে যাচ্ছেন তা আমাদেরকে প্রায় 100 বছর আগে দিয়ে গেছেন। আলোচনা প্রসঙ্গের 5ম খণ্ডে 159 পৃষ্ঠায় ঠাকুর বলেছেন, যারা উন্নততর জীবনযাপন করতে চায় ও সুস্থ দেহে স্বচ্ছন্দ মনে ক্রমগতি নিয়ে কঠোর পরিশ্রম করতে চায়, তাদের নিয়মিত নিরামিষ খাওয়াই উচিত। তাহলে আমরা সৎসঙ্গীরা নিঃসন্দেহে পৃথিবীর সৌভাগ্যবান মানুষ আর কি, মানুষ হিসাবে আমরা দাবি করতে পারি। এই জন্য যে আমরা ঠাকুরের নির্দেশিত পথে যারা চলছি বা চলার চেষ্টা করছি, তারা পাশাপাশি অন্যদের চেয়ে অন্তত পক্ষে কিছুটা হলেও ভালো জীবন যাপন করতে পারছি। ঠাকুর বিজ্ঞানীদের বিজ্ঞানী আমরা স্বীকার করি যে তিনি কোনো সায়েন্টিফিক কোনো পথ ছাড়া কোনো কথাই বলে যাননি। হয়তো কোনো কথা উনি একটু হালকা করে বলেছেন, কিন্তু তার প্রতিটি কথাই
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইজন্য যে আহ, আমরা যে বর্তমান সময়ের মধ্যে যে বিষাক্ততা, এই যে খাবার বিষক্রিয়া, বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করে খাবার দাবার বাজারে ছাড়া হচ্ছে, পাশাপাশি দূষিত আবহাওয়া, বাতাস, জলের বিভিন্ন জায়গা থেকে যে সোর্সগুলো, সেগুলো জায়গায় বিভিন্ন ইয়াতে পলিউশনের কারণে আমরা যে একটা পরিস্থিতিতে পড়েছি, তা আমরা প্রতিদিন আমরা শাকসবজি খাচ্ছি, নিরামিষাশী আহার গ্রহণ করছি, ঠিক আছে, অতিরিক্ত তেল খাচ্ছি না, সব কিছু মেনটেন করছি, কিন্তু এই যে পেস্টিসাইড ব্যবহৃত যে শাকসবজি, এখান থেকে যে আমাদের শারীরিক ক্ষতি, সেখান থেকে ঠাকুর কি সমাধান দিয়ে গেলেন? ঠাকুর বললেন প্রতিদিন সকালে 2টো থানকুনি পাতা ডাল সহ চিবিয়ে খেয়ে জল খেতে বলছে প্রথমেই, ইষ্টবৃত্তি করার পরে, প্রার্থনার পরে। আমরা সকলেই এটা করি, বা কেউ করি কেউ করি না। এটা ঠাকুরও এই ক্ষেত্রে বলেছেন যে এটা পারে না, এমনকি ঠাকুরের বলাই যে ঋত্বিক দাদারাই, আমাদের ঋত্বিক দাদারাই তো এটা খান না। তা সে সময় এক দাদা বলেছিলেন যে ঠাকুর এটা তো সব জায়গায়, মানে শৈলেন দা আমার মনে বলেছিলেন যে ঠাকুর এটা তো সব জায়গায় পাওয়া যায় না। তা ঠাকুর বলছিলেন সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু ছায়ায় শুকিয়ে বা বড়ি করে হলেও এটা খাওয়া যায়, খেলে উপকার। আর একেবারে অবস্থা না পাওয়া গেলে তুলসী পাতা খাওয়া। তা ঠাকুর কিন্তু এই আমাদেরকে প্রিভেন্টিভ দিয়ে গেলেন থানকুনি পাতা, যেটা আমরা দীর্ঘদিন আগ থেকে, আজকে বিজ্ঞানীরা সেটাকে দেখেন, আমাদের আমেরিকা যারা মানে অতি চতুর আমাদের কাছে মনে হয় যে তারা অত জ্ঞানী, অনেক জ্ঞানী, তারা যখন বুঝতে পেরেছে যে থানকুনি পাতার উপকারিতা কি কি বিষয়, তারা কিন্তু এটাকে বাণিজ্যিকভাবে চাষ করছে, চাষ করে এটা বিভিন্ন জায়গায় তাদের মধ্যে এটাকে ব্যবহারের জন্য দিচ্ছে। আমরা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে জঙ্গলে এটা প্রকৃতির পরমপিতার দয়া, এরকম যে এখান থেকে আমরা একটু খুঁজলেই, চোখ খুললেই আমরা পেয়ে যেতে পারি। শহরেও পাওয়া যায় আর কি, আমরা যে শহর অঞ্চলে থাকি সেখানেও একটু আশেপাশে খুঁজলে এটা অবহেলায় বেড়ে উঠছে বিভিন্ন জায়গায় থানকুনি পাতা। সেটাকে আজকে বিশ্বের উন্নততর দেশগুলো টেকনোলজি দিয়ে চাষ করে আমরা মার্কেট করতেছে যে এটা খাওয়ার ব্যাপারে। তা ঠাকুর আজকে আমাদের এটা দিয়ে গেলেন। পাশাপাশি প্রতিদিন খাবারের সাথে কালো তিল খেতে বললেন। এগুলো খেলে আমরা যে আমাদের যে বর্তমান পলিউশন বা পরিস্থিতির উপর থেকে কিছু মানে আমাদের শারীরিক যে ক্রিয়াগুলো সেভ হবে। থানকুনি পাতার এত গুণ যে এটা প্রায় ৭০ অধিক রোগ প্রতিরোধ, মানে রোগকে প্রতিরোধ করে দেয়, রোগ বিনষ্ট করে। শরীরের মধ্যে আমাদের যে টক্সিনগুলো আছে, আমরা জানি, আমরা যারা সৎসঙ্গী সকলেই এগুলো বিষয়ে মানে চর্চা করি বা জানি। সেই জন্য আমি আর বিষয়ে যাচ্ছি না। পাশাপাশি আমাদের শারীরিক সুস্থতার সাথে এখানে সদাচার একটা বিষয় ঠাকুর বলে গেলেন। আজকে আমরা হয়তো এই যে করোনা কালে আসার পরে অনেকেই, অনেক সৎসঙ্গীও আমাদের আমরা হয়তো বলছি যে হাত ধোয়ার বিষয়টা যখন আসলো, তখন কিন্তু আমরা বলছি যে আমরা কিন্তু সৎসঙ্গীরা শুরু থেকে জানি যে হাত না ধুয়ে আমরা কোনো ধরনের আহার গ্রহণ করব না, বা নাকে মুখে হাত দিলে হাত ধুতে হবে, খাবারের আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। এইসব বিষয়ে ঠাকুর আমাদের শুরু যখন বলে দিয়েছেন, সদাচারের ইয়ে দিয়ে গেছেন যে আমাদেরকে এগুলোকে মেনটেন করে চলতে হবে। ঠাকুর বলে গেছেন যে সদাচারে রত নয়, পদে পদে তার ক্ষয়। আবার জল খাবার ব্যাপারেও ঠাকুর বলে গেলেন যে জল চুমুক দিয়ে না খেয়ে উপর থেকেই খাওয়া ভালো। কেন? যে আমরা ঠোঁট যখন ওই জল খাবো যে গ্লাসে বা মগে, সেখানে মুখ লাগালাম, ওই মুখে আমার শরীরের লাভাই ওখানে লাগলো, লালা সেখান থেকে কিন্তু বাতাসের সাথে গিয়ে সম্পর্কিত হয়ে সেখানে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া সৃষ্টি হলো, আবার আমার শরীরে সেটা বিষ হিসাবে, ক্ষতিকর হিসাবে আমার শরীরে প্রবেশ করছে। এরকম নিজের ইয়া থেকে করছে। আবার ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে দুধ তো অ্যানিমেল ফ্যাট, অ্যানিমেল ডায়েট, দুধ আমরা খাবো কিনা। তা এই প্রসঙ্গে, আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে ঠাকুর বলেছেন যে মানুষ নিয়মিত যদি ভালো দুধ খেতে পারে, তাহলে স্বাস্থ্য, মেধা ও বুদ্ধি খুলে যায়, আয়ু বেড়ে যায়। তাহলে দুধ মানে অ্যানিমেল ডায়েট হলেও এটা ক্ষতিকর নয়।
তাই আমরা জানি যে আমরা দুধ খেতে পারি। আহ, পাশাপাশি মনের বিষয়ে ঠাকুর একটা বাণী দিয়ে গেছেন যে মনের উথাল হলে রোগের আথাল হয়, এটাকেই তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। কারণ মনের মানসিক প্রশান্তি যদি আমাদের না থাকে, তা আমাদের বর্তমান যুগে বিশেষ করে ইয়াং জেনারেশনের দেখা যায় যে এদের মধ্যে একাকিত্ব, উদ্বেগ, হতাশা বিভিন্ন এগুলো তাদের মধ্যে সৃষ্টি হওয়ার কারণে বিপথে পরিণত হচ্ছে। যে আমরা যারা আজকে মধ্যবয়সী বা বৃদ্ধ, তাদের হয়তো আমরা যারা হয়তো বয়সের একটা পর্যায়ে পার হয়ে, জীবনের একটা পর্যায়ে পার হয়ে আমরা পরম পিতার চরণাশ্রিত হয়েছি বা তার সৎনাম দীক্ষিত হয়েছি, তার পথে চলছি, এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি। তারা হয়তো জীবনের একটা বড় অংশ আমরা বিভিন্ন বিষয় না জেনে বা না বুঝেই ভুল ত্রুটি করে আসছি। সেক্ষেত্রে আমরা কিন্তু হয়তো নিজেদের করতে পারি না, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন যারা আছেন তাদের জীবন জানি সঠিক পথে, ঠাকুরের নির্দিষ্ট পথে আমরা চালাতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের এই বিষয়গুলিকে তাদের মধ্যে ব্যাপকভাবে যদি এই বিষয়গুলোকে নিয়ে বিশ্লেষণ করি, আলোচনা করি, তাদের ধারণা দেই, আমার পরিবারের মধ্যে দিয়েই শুরু করি, তাহলে আজকে পরবর্তী জেনারেশন অন্তত সঠিকভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে বা চলতে পারবে। আর শারীরিক মানসিক অসুস্থতার জন্য ঠাকুর বলে গেলেন যে আমাদেরকে মেডিটেশন, ধ্যানের কথা। নাম ধ্যান আমরা জানি যে উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ, ঠাকুরের বাণী। তা আমাদের ধ্যান করার কথা বলে গেছেন ৩০ থেকে ৪৫ মিনিট প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, মানে উষায় এবং নিশায়, আহ, আহ, অতি প্রত্যুষে, আবার রাত্রে, এই দুটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে করার। আমি সবসময় নাম করতে পারি, হয়তো চলতে ফিরতে চলছি, আমার মধ্যে নাম চলছে, সেটা ঠিক আছে, কিন্তু স্পেসিফিক্যালি বলে গেছেন যে আমাদেরকে দুটা নির্দিষ্ট সময় আমরা এটা নাম ধ্যানে বসবই, এই ব্যাপারে কোনো ব্যত্যয় যাতে না ঘটে। এবং নাম ধ্যানের ফলে কি উপকার, কি বৃত্তান্ত, এই নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা যাব না। তবে আমরা নিশ্চিত জানি, সবাই জানি, যারা আমরা এটা চর্চা করি আর করি, না করি, কম করি, বেশি করি, কিন্তু এর উপকারিতা যারা করি তারা অবশ্যই পাই। পাশাপাশি যদি একটু খালি বলি যে আমরা যে আমাদের পিনিয়াল গ্ল্যান্ডে যে আমরা সকলেই জানি যে কম্পন সৃষ্টির মাধ্যমে যে এর ফ্লুইড সৃষ্টি হয়, সেটা আমাদের শরীরের অন্যান্য কাজ ইয়াগুলিতে চলাচলের জন্য স্বাভাবিক করে। আমরা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য এবং ভালো থাকার জন্য আমাদের পরবর্তী যারা আছে, আমাদের সন্তানরা, তাদেরকে সঠিক পথে রাখার জন্য আমরা ঠাকুরের নির্দেশিত খাদ্যাভ্যাস, জীবন চলা, নাম ধ্যান, এগুলো নিয়ে থাকব। আজকে সময় আমার মনে হয় শেষের দিকে আর কি। আমি আর আমার আলোচনা দীর্ঘ করব না। আমার আলোচনাগুলো বিক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আমি ভালো আলোচকও নই, এটা আপনারা সকলেই জানেন। আমি তাই সকলের কাছে আমার অনুরোধ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার আলোচনাগুলোকে বিশৃঙ্খল আলোচনাগুলোকে সুশৃঙ্খলভাবে আপনারা যে আপনাদের মতো করে গুছিয়ে নেবেন। পরম পিতার চরণে সকলের সার্বিক মঙ্গল ও ইষ্টোচ্ছল জীবন কামনা করছি। সকলকে জয় গুরু।